What is your idea about preconception? Conception means what? Conception means pregnancy. Preconceptional means we have to do something before pregnancy. এটা just একটা definition. এখানে বলছে কি we have to identify some factors in mother before pregnancy and then we have to modify the factors, the risk factors, so that we can get the best outcome. Best outcome of what? Mother's and baby's health, optimum health. So this is our goal. Set of intervention that aim to identify and modify some factors. কি হলো over the years মানে যখন obstetricianরা কাজ করছে they encounter some factors যেটা if we have modified before pregnancy then we can prevent some of disease or some of high risk pregnancies. Why it is important? Same, because our goal is to reduce the perinatal or postnatal morbidity and mortality, both the mother and the baby. So we identify the factors and we try to modify. এটা হচ্ছে একদম স্টার্টিং এ আছে obstetrics শুরু করার আগে এটা হচ্ছে একদম বেসিক যে প্রিকনসেপশনালি obstetrics মানে whatever everything we deal with pregnancy. গাইনি আর অবস দুটো পার্ট তো তোরা তো এখন এটা তোদের ফার্স্ট ক্লাস, এর আগে তো হয়ে গেছে অনেক ক্লাস, এইটা হয়নি তাই তো। তাহলে গাইনি আর অবস দুটো সেপারেট এন্টিটি, obstetrics everything we do with pregnancy. And second thing is to prevent, যেটা এখন দেখবি ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু WHO এর গোল নিয়ে কথা বলা হচ্ছে, টু প্রিভেন্ট লো বার্থ ওয়েট প্রিম্যাচিওর বেবি যদি আমরা প্রিভেন্ট করতে পারি তার মানে কি যত পেরিনাটাল মর্টালিটি হয় বেবিসদের বেশিরভাগই রিলেটেড টু লো বার্থ ওয়েট মানেই দেয়ার উইল বি ইনফেকশন, সেপসিস অ্যান্ড প্রিম্যাচুরিটি। when to initiate ভীষণ ইম্পর্টেন্ট। কখন তোদের কি আইডিয়া আছে কখন ইনিশিয়েট করবি? ধর তুই তো এখন মেডিকেল স্টুডেন্ট, তুই একটা বাড়ির ধর একটা ম্যারেজ সেরিমনিতে গেছিস, ঠিক আছে? তো মেডিকেল স্টুডেন্ট মানেই লোকজনের একটা আইডিয়া যে তুই ডাক্তার হয়ে গেছিস, ঠিক আছে? তোরা এখনই দেখবি অনেক র্যান্ডাম কোয়েশ্চেন পাবি। ধর তোর যে দাদা বৌদি যারা বিয়ের জন্য প্ল্যান করছে বা দিদি, তাদেরকে র্যান্ডামলি কোয়েশ্চেন করে, বা বিয়ে হয়ে গেছে যে আমি প্ল্যান করছি প্রেগনেন্সি একটা নেবো, তাহলে আমার কি কি করা উচিত তুই বল। তাহলে এটার কোনো যে কোনো ফিক্সড টাইম নেই, যখনই দেখ ভালো লিখেছে এনি ভিজিট টু আ ডক্টর ইন দ্য রিপ্রোডাক্টিভ ইয়ার্স। একটা মেয়ে বা কাপল যাই হোক যখনই তার রিপ্রোডাক্টিভ ইয়ারে যে কোনো ডক্টরের কাছে আসছে তখনই ধর তুই কিছু একটা ফ্যাক্টর এনকাউন্টার করলি, সাপোজ তুই একজন জেনারেল ফিজিশিয়ান বা সার্জেন যাই হোক, তুই একটা ফ্যাক্টর এনকাউন্টার করলি, তোর পেশেন্টের তুই ডায়াগনোসিস করলি ওর ডায়াবেটিস মেলাইটাস আছে কিন্তু নন প্রেগনেন্ট বাট ইন হার রিপ্রোডাক্টিভ ইয়ার্স, তাহলে ইভেনচুয়ালি শি উইল বি প্রেগনেন্ট, she is going to be a mother। তাহলে তখন তোকে কিছু কাউন্সেলিং তো তাকে করতে হবে, তাই তো, তার ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে। তাহলে এনি টাইম অ্যাজ আ ডক্টর এনি ভিজিট। তারপরে অ্যানুয়াল হেলথ চেক আপ, পোস্টপার্টাম চেক আপ কেন বলছে? ধর পোস্টপার্টাম আগের প্রেগনেন্সিটা ইউ কুডন্ট মডিফাই, কিন্তু হ্যাঁ আরএইচ এগুলো পরে স্পেসিফিক ব্যাপারগুলো আসবো, হতেই পারে আরএইচ নেগেটিভ প্রেগনেন্সি তুই যেটা বলছিস, তাহলে পোস্টপার্টাম তুই ধর একটা মায়ের কিছু ফ্যাক্টরস পেয়েছিস যেটা তোর হাতে ছিল না আগের প্রেগনেন্সিটা তুই প্রিভেন্ট করতে পারিসনি, কিন্তু অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জ যখন পোস্টপার্টাম মানে আফটার ডেলিভারি তুই যখন মাদারকে ডিসচার্জ করছিস তো সে নিশ্চয়ই নেক্সট 1 ইয়ারে সে নেক্সট প্রেগনেন্সি প্ল্যান করছে না, তাহলে তোকে সেই ফ্যাক্টরগুলো তার মাথায় দিয়ে রাখতে হচ্ছে, তাই তো? তাহলে ওটাও একটা ভালো টাইম। এমার্জেন্সি ভিজিট, প্রি ম্যারাইটাল কাউন্সিলিং, এখন প্রি ম্যারাইটাল কাউন্সিলিং এ অনেকেই আসে। আচ্ছা গোল কি আছে? এই যে স্ক্রিনিং ফর হাই রিস্ক ফ্যাক্টর, এগুলো একটা একটা করে বলতে হবে, ঠিক আছে? তাহলে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্ট্রি, তুই ধর যখন প্রপার প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলছি মেডিকেল হিস্ট্রি, তাহলে তোদের মাথায় কি আছে বল? মেডিকেল হিস্ট্রি কি নিয়ে আমরা, যেটা রিলেটেড টু প্রেগনেন্সি, আউটকাম অফ প্রেগনেন্সি, যেই মেডিকেল কন্ডিশনগুলো থাকলে প্রেগনেন্সির আউটকামটা অ্যাডভার্স হতে পারে বোথ ফর মাদার অ্যান্ড দ্য বেবি। ভেরি গুড, থ্যালাসেমিয়া, তাহলে আমরা একটা থ্যালাসেমিয়া টেস্ট করাই, তাই তো? কি টেস্ট করাই? উই ডু আ HPLC test, hemoglobin electrophoresis test of both the couple. At least মাদারের করি, যদি মায়ের আমরা কিছু পাই থ্যালাসেমিয়া মেজর মাইনর ক্যারিয়ার যে কোনো আলফা বিটা, তখন আমরা
পার্টনারেরও টেস্ট করাই, তাহলে ও যে একটা খুব ভালো বললো থ্যালাসেমিয়া। যদি থ্যালাসেমিয়া মেজর থাকে তার একটা কাউন্সিলিং পার্ট হয়, যদি মাইনর বা কেরিয়ার থাকে তার একটা কাউন্সিলিং পার্ট হয়। আর কি কি মেডিকেল ফ্যাক্টরস হতে পারে বল? হাইপারটেনশন, ভেরি গুড। ধর কারোর প্রি জেস্টেশনাল হাইপারটেনশন আছে, সে কিছু কিছু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনে আছে, তো তার মধ্যে খুব কমনলি এখনকার দিনে নন প্রেগনেন্টদের কথা বলছি, দেওয়া হয় কি, what usually the physician prescribe, S inhibitor, ARB এগুলো দেওয়া হয়। কিন্তু যেগুলো প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, তোরা ফার্মাকোলজিতে পড়েছিস কিছু কিছু স্পেসিফিক কিছু ড্রাগ ছাড়া আমরা প্রেগনেন্সিতে প্রেসক্রাইব করতে পারি না। তাহলে ধর একটা হাইপারটেনসিভ যার যে ধর অন মেডিকেশন, একটা হাইপারটেনসিভ মাদার বলবো না, ফিমেল পেশেন্টকে তুই পেয়েছিস, তাহলে বিফোর প্রেগনেন্সি তাকে কি করতে হবে, হাইপারটেনশন অনেকটা কন্ট্রোল করে ফেলতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে, আর তাকে প্রেগনেন্সি সেফ ড্রাগে আমাকে শিফট করতে হবে। তাহলে একটা মেডিকেল ফ্যাক্টর হলো হাইপারটেনশন। আর ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আমরা ফার্স্ট ট্রাইমেস্টার যে স্ক্রিনিং টেস্ট হয় না ব্লাডের, তাতেই কিন্তু আমরা ডায়াবেটিসের টেস্ট করাই। প্রি জেস্টেশনাল ডায়াবেটিস ফিটাল অনেক রকম মাল্টিপল অ্যানোমালি করতে পারে ফিটাসে, ঠিক আছে? তাহলে প্রি জেস্টেশনাল যাদের ডায়াবেটিস আছে, আগে থেকে যারা ডায়াবেটিক, তাদেরকে সেম মডিফাই করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন, ড্রাগসে শিফট করতে হবে। কি কি ড্রাগ আমরা দিতে পারি প্রেগনেন্সিতে? অ্যান্টি ডায়াবেটিক, ওরাল হাইপোগ্লাইসেমিক কতটুকুই আমাদের রেঞ্জ আছে, যে কোনো এমনিতে তো মার্কেটে ভীষণ ভালো ভালো ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস অ্যাভেলেবেল আছে, যেগুলো ভীষণ এফেক্টিভ, কিন্তু প্রেগনেন্ট মাদের আমরা কতটুকু দিতে পারি? আমরা মেটফর্মিন দিতে পারি আর ইনসুলিন দিতে পারি। তাহলে আমাদের অলওয়েজ চয়েস হবে যাতে ওয়েল কন্ট্রোলড হয় ডায়াবেটিস উইথ লাইফস্টাইল মডিফিকেশন, প্রপার ডায়েটিক, আর জাস্ট মেটফর্মিনেই যাতে পেশেন্টকে রাখা যায়। না কন্ট্রোল হলে তখন আমাদের ইনসুলিনে শিফট করাতে হবে। কিন্তু ডায়াবেটিসের খুব অ্যাডভার্স আউটকাম আছে প্রেগনেন্সিতে, ডায়াবেটিস ভীষণ ইম্পর্টেন্ট। আর কি মেডিকেল ডিসঅর্ডার থাকতে হবে? এপিলেপসি খুব ভালো। এপিলেপসিতে মোস্ট কমনলি আমরা কি, এপিলেপসি তো থাকে অনেকে চাইল্ডহুড থেকেই থাকে, তাহলে ফার্স্ট অফ অল যখন এটা আমরা হিস্ট্রি থেকে জানতে পারবো, পেশেন্টের মেডিকেল হিস্ট্রি থেকে। এপিলেপসি যখন আমি হিস্ট্রি পাচ্ছি পেশেন্টের, তখন আমাকে আরেকটা হিস্ট্রি নিতে হবে বিফোর প্রেগনেন্সি, ওর উইথ মেডিকেশন ধর তোর পেশেন্ট আছে, সিজার ফ্রি পিরিয়ড কতটা, লাস্ট 6 মান্থসে কি ওর একবার সিজার হয়েছে, লাস্ট 1 ইয়ারে কি একবার সিজার হয়েছে, মানে পেশেন্টকে রিস্ক ক্যাটাগরাইজ করতে হবে। যদি দেখা যায় যে না ওর সিজার ফ্রি পিরিয়ড নেই, তখন আমাকে তাকে কাউন্সিলিং করতে হবে, কিসের জন্য, টু ডিলে দ্য প্রেগনেন্সি। কারণ তখন যেইটুকু ড্রাগস আমরা দিই প্রেগনেন্সিতে, সেটুকু ড্রাগসে হয়তো তার কন্ট্রোল হলো না, বা প্রেগনেন্সি ওর এপিলেপটিক এপিসোডগুলোকে অ্যাগ্রাভেট করলো, তাহলে এটার জন্য কাউন্সিলিং করতে হবে। আর যদি দেখি 1 ইয়ারে সিজার ফ্রি পিরিয়ড আছে, দেন শি ইজ সেফ, তারপর তাকে ড্রাগগুলোতে শিফট করাতে হবে। প্রেগনেন্সিতে সেফ আমরা কি কি দিয়ে থাকি? লিভেটিরাসিটামাইড, ল্যামোট্রিজিন, এগুলো আমরা দিয়ে থাকি। এমজিএসএফ তো তুই এক্লামশিয়াতে বলে দিলি, তো ধর প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া হলে নর্মালি প্রোফাইল্যাক্সিস আমরা এপিলেপটিক পেশেন্ট যারা, তাদেরকে ভ্যালপ্রয়েড থেকে, ভ্যালপ্রয়িক অ্যাসিড তো আমরা দিতে পারি না, ফেনিটয়েনও দিতে পারি না, আমরা শিফট করাই এই ড্রাগগুলোতে, ঠিক আছে? আর কি কি মেডিকেল কন্ডিশন হতে পারে? আর কিছু কার্ডিয়াক ডিজিজ, কিছু কনজেনাইটাল কার্ডিয়াক ডিজিজ থাকে, কিছু তারপরে অ্যাকোয়ার্ড থাকে পেশেন্টদের। কিছু কার্ডিয়াক ডিজিজ আছে আমাদের WHO একটা ক্যাটাগরি আছে যেটা কন্ট্রাইন্ডিকেশন ফর প্রেগনেন্সি, সেগুলো আমাদের পেশেন্টকে বলতে হবে। যদি পেশেন্টের পালমোনারি স্টেনোসিস থাকে বা পেশেন্টের এইসেনমেঞ্জার সিনড্রোম থাকে, তাহলে প্রেগনেন্সি একেবারেই কন্ট্রাইন্ডিকেটেড। আর বাকি কিছু ক্যাটাগরি আছে যেটা ওই সেম পেশেন্টকে কিছু মেডিকেশন, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্রি কনসেপশনাল টাইমে আগে প্রিপেয়ার করতে হবে প্রেগনেন্সির জন্য, যাতে সেম, যাতে মাদার আর বেবির আউটকাম অপটিমাম হয়। আমাদের তো এটাই গোল, ঠিক আছে? সেম সার্জিক্যাল হিস্ট্রি। এবার হচ্ছে তোর প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি। প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ধর তোর কাছে যে মাদার এলো, সে সেকেন্ড গ্র্যাভিডা বা থার্ড গ্র্যাভিডা, মানে ধর গ্র্যাভিডা বলবো না, গ্র্যাভিডা মানে তো সে প্রেগনেন্ট হয়ে গেছে, ধর তার লিভিং ইস্যু আছে 1 বা 2 বা অ্যাবর্শনস আছে। এবার বল প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? এক তো যদি তার লিভিং ইস্যু থাকে, তাহলে আমাদের সবসময় জানতে হয় যে ওর প্রিভিয়াস প্রেগনেন্সিটা আনইভেন্টফুল কিনা। যদি ইভেন্টফুল প্রেগনেন্সি হয়, প্রিভিয়াস প্রেগনেন্সিতে ধর ওর একটা প্রিটার্ম লেবার হয়েছে, বা একটা তোর জেস্টেশনাল হাইপারটেনশন বা ডায়াবেটিসের হিস্ট্রি আছে, তাহলে ওইগুলো আমাদের অ্যাজ আ অবস্টেটিশিয়ান আগে, বা আমি তো ধর অবস্টেটিশিয়ান নই, আমি পিডিয়াট্রিশিয়ান বা জেনারেল ফিজিশিয়ান, তাহলে আমাকে
রেফার টু অবস্টেট্রিশিয়ান করতে হবে। তাহলে সেই ফ্যাক্টরগুলোকে আমাকে যতটা প্রি কনসেপশনালি আমি ফিক্স করতে পারি সেগুলো করতে হবে। ওই জন্য যখনই ফিমেল পেশেন্ট আসছে ম্যারেড, একটা অবস্টেটিক হিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা ফ্যাক্টর পরে বলছি আমি। পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রির মধ্যে কি পড়ে? সব কিছু পড়ে। আর অ্যাডিকশনের হিস্ট্রি পড়ে, অ্যালার্জির হিস্ট্রি পড়ে, পার্সোনাল হিস্ট্রির মধ্যে সব পড়ে। লাইফস্টাইল কীরকম, সেম ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। আমরা প্রেগনেন্ট মাদেরও ফ্যামিলি হিস্ট্রি নিই, ফ্যামিলিতে সুগার, প্রেশার, থাইরয়েড ডিসঅর্ডার এগুলো আছে কিনা। মেডিকেলের মধ্যে একটা থাইরয়েড ডিসঅর্ডার আছে, থাইরয়েড ডিসঅর্ডারে থাইরয়েড হাইপোথাইরয়েড হতে পারে, হাইপার থাইরয়েড হতে পারে। ঠিক, হাইপোথাইরয়েডে আমরা অনেক সময় দেখবি এলট্রক্সিন এই মেডিসিনগুলো দিয়ে থাকি। হাইপার থাইরয়েডে আমরা প্রেগনেন্সিতে সেফ হচ্ছে পিটিইউ, প্রোপাইল থাইরোইউরেসিল। ঠিক আছে, কার্বিমাজল, মেথিমাজল আমরা অতটা প্রেফার করি না। তারপর ফিজিক্যাল এক্সামিনেশন আর ল্যাবরেটরি স্ক্রিনিং। আচ্ছা, ওটা আরো কিছু পয়েন্ট ডিটেলসে আমি বলছি। তারপর এটা দেখ, প্রিভেন্টিভ হেলথ। আমাদের এখন ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে এসে গেছে, আমরা ফলিক অ্যাসিড প্রেসক্রাইব করি। কখন থেকে করি? যখনই ধর ইমিডিয়েটলি পেশেন্ট প্রেগনেন্ট হয়ে এলো, তাকে তো আমাকে দিতেই হবে। আদারওয়াইজ আইডিয়াল হচ্ছে প্রি কনসেপশনালি 3 মান্থস আগে থেকে আমরা ফলিক অ্যাসিড প্রেসক্রাইব করি। এইটা একটা ড্রাগ যেটা এবল টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট যেটা মোস্ট কমনলি পাওয়া যায়, কনজেনিটাল অ্যানোমালি, এটা কিন্তু একটা যেটা প্রিভেন্ট করা যায়। আর জেনারেলি এটা আমরা প্রোফাইল্যাক্সিস ডোজে দিয়ে থাকি, 400 বা 500ও পাবি তোরা। বেশি ডোজে আমরা কাদেরকে দিই? যাদের প্রিভিয়াস প্রেগনেন্সিগুলোতে নিউরাল টিউব ডিফেক্টের হিস্ট্রি আছে, অথবা যেই সব পেশেন্টগুলো ধর এই অ্যান্টি এপিলেপটিক এইসব ড্রাগগুলোতে থাকে, ওদের একটা স্পেসিফিক্যালি ফোলেট ডেফিসিয়েন্সি হয়, তাদের ক্ষেত্রে আমরা একটু হায়ার ডোজে দিয়ে থাকি। ঠিক আছে, আদারওয়াইজ 400 বা 500 মিলিগ্রাম দুটোই রাইট। আচ্ছা, প্রিভেন্টিভ হেলথ, আর এটা তো আমাদের একদম কমন সেন্স থেকে। ওবেসিটি মানেই ওবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, ঠিক আছে, স্লিপ অ্যাপনিয়া হতে পারে, এই ডিসঅর্ডারগুলো হতে পারে, এক্সেসিভ ওয়েট গেইন ইন প্রেগনেন্সি হতে পারে, তাহলে যে কোনো রকম কার্ডিয়াক ডিজিজ হতে পারে। তাহলে ওবেসিটি মানে যখন তোর কাছে ওবেস কেউ আসছে, প্ল্যান করছে ফর প্রেগনেন্সি, আগে ইউ হ্যাভ টু আস্ক হার টু ডিলে দ্য প্রেগনেন্সি অ্যান্ড রিডিউস সাম ওয়েট, তাই তো? এই প্রবলেমগুলো করতে পারে। প্রিটার্ম ডেলিভারি, ইনক্রিজ রেট অফ সিজারিয়ান সেকশন, খুব ওবেস পেশেন্ট ধর হলো। প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন। আচ্ছা, রুবেলা ভ্যাকসিন তোরা শুনে থাকবি, ছোটবেলায় যারা এমএমআর পায় না তাদেরকে আমরা অ্যাটলিস্ট প্রেগনেন্সির আগে একটা রুবেলা টেস্ট করাই, আইজিজি, আইজিএম, এবং তাদেরকে আমরা রুবেলা ভ্যাকসিন দিই। কারণ কনজেনাইটাল রুবেলা সিনড্রোম কিন্তু লেথাল, এটা পিডিয়াট্রিক্সে তোরা পড়ছিস, এটা ট্রায়াড আছে ওটা। এই জন্য রুবেলা একটা ইনফেকশন যেটা নিয়ে আমরা অবস্টেট্রিশিয়ানরা খুব মাথা ঘামাই, রুবেলা ভ্যাকসিনেশন আমরা করি। আগে যেটা বলা হতো, রুবেলা ভ্যাকসিন দিয়ে একটা 3 মান্থসের গ্যাপ রেখে প্রেগনেন্সি প্ল্যান করতে, এখন এটা 1 মান্থ বলা হচ্ছে। আর এটা হেপাটাইটিস বি ভ্যাকসিন। স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশন, প্রথমেই দেখ এইচআইভি অ্যান্ড এইডস স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট। যদি এরকম কাউকে আমরা পাচ্ছি যেটার হিস্ট্রি শুনে আমার মনে হচ্ছে যে হাই রিস্ক গ্রুপে হতে পারে, বা তার সিমটম আছে, ঠিক আছে, এসটিডির সিমটম আছে, তাহলে আমরা তাকে এইচআইভি বা আইসিটিসি টেস্ট করাই। আদারওয়াইজ তুই র্যান্ডামলি তো আগে করাতে পারবো না। ওয়ান্স শি গট প্রেগনেন্ট, আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার রুটিন স্ক্রিনিংয়েই আছে হেপাটাইটিস প্রোফাইল আর আইসিটিসি বা এইচআইভি টেস্ট। তাহলে সেটা আমরা স্ক্রিনিংটা করাই টু ইনহিবিট ভার্টিক্যাল ট্রান্সমিশন। মাদারের যদি ধর মাদার জানে না, আনঅ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট যে ওর এইচআইভি পজিটিভ আছে, সে তো মেডিকেশনে নেই, তাহলে আমাকে অ্যাজ সুন অ্যাজ আমি ডিটেক্ট করছি, আমি আগে মেডিকেশন স্টার্ট করব, তারপরে তাকে অ্যালাউ করব টু গেট প্রেগনেন্ট, তাই তো? তাহলে আমাকে এইগুলো স্ক্রিনিং টেস্টের মধ্যে এইগুলো আমাকে করতে হবে। এছাড়া আমরা একটা রুটিন ইউরিন টেস্ট করি যাদের সিমটম থাকে, কারণ ইউরিন ইনফেকশন দুরকম হয়, সিমটোম্যাটিক, অ্যাসিমটোম্যাটিক ইউরিন ইনফেকশন খুব যেটা রিস্ক তৈরি করে সেটা হচ্ছে প্রিটার্ম লেবার। অ্যাসিমটোম্যাটিক ইউরিন ইনফেকশন যেটা আনট্রিটেড থেকে যায়, পেশেন্ট নিজেও বুঝতে পারে না, সেখান থেকে হাই চান্স অফ প্রিটার্ম বার্থ অ্যান্ড পিপিআরওএম। সেখান থেকে নিওনেটাল সেপসিস, যদি মাদারের ইনফেকশন থাকে লোয়ার পার্ট অফ ইউট্রাসে যে বা নিচের দিকে, তাহলে তোর একটা নিওনেটাল সেপসিস হওয়ার হাই চান্স থাকছে। আচ্ছা, স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ইস্যুসের মধ্যে আমরা যেটা ডিসকাস করলাম, একটা ডায়াবেটিস, একটা হাইপারটেনশন, একটা এপিলেপসি, এগুলো খুব কমনলি আমরা জানি, পেশেন্টও পাই। একটা যেটা থাইরয়েড ডিসঅর্ডার, তারপর থ্যালাসেমিয়া ইলনেস বলা যায় না, বাট ওটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। সেম মেডিকেশন, পেশেন্ট যদি অনেক দিন ধরে মেডিকেশনে আছে যেগুলো প্রেগনেন্সি সেফ নয়, উই হ্যাভ টু শিফট হার টু, কিন্তু সেটাও রিস্ক অ্যাসেসমেন্ট করে।
ধর একটা এপিলেপসির পেশেন্ট যার যথেষ্ট বেশি সিজার এপিসোড হয়, তাকে আমি হুট করেই একটা অ্যানাদার ড্রাগ যেটা সেফ ইন প্রেগনেন্সি আমি কি শিফট করে দিতে পারবো? পারবো না। একটা হাইপারটেনসিভ পেশেন্ট যে ধর কন্ট্রোল আছে এস ইনহিবিটর বা এআরবি অনেক ড্রাগের কম্বিনেশন দিয়ে, তাকে আমি হুট করে শুধুমাত্র অ্যামলোডিপিনে শিফট করে দিতে পারবো না যে শুধু প্রেগনেন্সি প্ল্যান করছে বলে। তাহলে উই হ্যাভ টু টেক টাইম, আগে তাকে স্টেবল করে তার মেডিকেল কন্ডিশন স্টেবল করেই আমি শিফট করতে পারবো, ঠিক আছে? তারপর অ্যাডিকশন, অ্যাডিকশন এটা তো আমাদের ফ্রম ভেরি কমন সেন্স, যদি অ্যালকোহল ইনটেক করে, যদি স্মোকিং হ্যাবিট থাকে তাহলে সেটা বন্ধ করতে হবে। অনেকে দেখবি ক্যাফেনে অ্যাডিকশন থাকে, ক্যাফেনে অ্যাডিকশন একদম কমিয়ে ফেলতে হবে। তো এগুলো নর্মাল ফ্যাক্টর, এটাই জাস্ট একটা চার্টে লেখা আছে। এই অ্যাসেসমেন্টগুলো আমরা তার মধ্যে ডায়াবেটিস আর থাইরয়েড ডিসঅর্ডার এটা আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিংয়েও করি, কিন্তু এখন যেটা বলা হচ্ছে যখনই তুই প্রি কনসেপশনালি কাউকে পাচ্ছিস আগেই তাকে কাউন্সিলিং করা আর এই টেস্টগুলো করিয়ে নেওয়া। এই যেটা বলছিলাম দেখ, এস ইনহিবিটর এআরবি ব্লকার এগুলো অ্যাভয়েড করতে হবে, বাকি অ্যাসেসমেন্টগুলো করতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা আমরা মেনলি এখন সব থেকে ভালো ডায়াগনস্টিক টুল কি বলছে, এফডিএস ছাড়া HbA1c, HbA1c উইদিন 7 যদি থাকে তাহলে সেফ, ঠিক আছে? এসএলই তেও কিন্তু ওই এসএলই দেখবি একটা ফ্লেয়ারিং এপিসোড হয়, এসএলই সিস্টেমিক লিউপাস এরিথেমেটোসিস, হ্যাঁ রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার যদি মোর দ্যান 6 মান্থ, কারণ ওটা আমাকে জানতে হবে পেশেন্টকে আমরা মেথোট্রেক্সেট দিই এসএলই ট্রিটমেন্ট হিসেবে, ঠিক আছে? স্টেরয়েড ট্রিটমেন্ট করি, তাহলে উইথ দোজ ড্রাগস ওকে তো আমি অ্যালাউ করতে পারি না প্রেগনেন্সির জন্য, তাহলে আমাকে হিস্ট্রি নিতে হবে যে এসএলইতে ওর লাস্ট 6 মান্থসে কোনো ফ্লেয়ার আপ এপিসোডস হয়েছে কিনা। এসএলইতে একটা 30% এর রুল মেনটেন করে, 30% পেশেন্ট সেম পজিশনে থেকে যায়, যা আগে সিমটম ছিল সেম, 30% আফটার প্রেগনেন্সি অ্যাগ্রাভেট করে, আর 30% একদম ডিজিজটা রিজলভ হয়ে যায়। তো এই 30% এর রুলটা এসএলই একটা ফলো করে, আর এসএলইতে সব থেকে বেশি চান্স থাকে বাচ্চার কমপ্লিট হার্ট ব্লকের, ঠিক আছে? তাই জন্য এসএলই যদি লাস্ট 6 মান্থস ওর ফ্লেয়ার এপিসোড থাকে তাহলে আমাকে স্ট্রিক্টলি বলতে হবে যে নট ফিট ফর প্রেগনেন্সি। সেম কার্ডিয়াক ইলনেস, কিছু কার্ডিয়াক ইলনেস আছে যারা অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, আর কিছু আছে শি ক্যান গো ফর প্রেগনেন্সি উইথ প্রিকশনস। ক্যান্সারের ক্ষেত্রে যাদের ধর প্রি কনসেপশনালি বা বিফোর ম্যারেজ কিছু ইয়াং এজ ক্যান্সার থাকে, তো যাদের কেমো রেডিয়েশন এগুলো চলে, তাহলে সেম তাদের ক্ষেত্রেও আমাকে কাউন্সিলিং করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা অবস্টেট্রিক হিস্ট্রিতে বলছিলাম। আমাদের যেহেতু আমি অবস সাবজেক্টটা নিয়ে বলছি তাই জন্য এই হিস্ট্রিটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমাকে বল, তোদের তো অনেক কটা ক্লাস হয়েছে, রিকারেন্ট প্রেগনেন্সি লসের ডেফিনেশন কি? When we call that a case of recurrent pregnancy loss, more than 2 pregnancy loss that is within first trimester of pregnancy after natural conception. Naturally conceive করছে, 2 বারের বেশি ওর ন্যাচারালি প্রেগনেন্সি লস হচ্ছে, জানে না কেন, আনএক্সপ্লেইনড হয়তো ফ্যাক্টর, বা টেস্ট করায়নি পেশেন্ট, সেটাও উইদিন ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, ঠিক আছে? এই জন্য অবস্টেট্রিক হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। ধর পেশেন্ট তোর কাছে এসছে, আমি ও বলছে যে আমি নেক্সট প্রেগনেন্সি প্ল্যান করছি, আমি হয়তো অবস্টেট্রিক হিস্ট্রি নিলাম না, আমি জানলাম না এর আগে ওর 3টে অ্যাবর্শন আছে, তাহলে আমি ওকে শুধু ফলিক অ্যাসিড লিখে দিলাম, যেটা আমি শিখেছি যে হ্যাঁ ফলিক অ্যাসিড দিতে হয়, ব্যাস হয়ে গেল। তারপরে 4th প্রেগনেন্সিও আনফর্চুনেটলি শি লস্ট, সেটা করলে হবে না, অবস্টেট্রিক হিস্ট্রি নিতে হবে। রিকারেন্ট প্রেগনেন্সি লসের অনেক ফ্যাক্টরস আছে, অনেক রিজনস আছে, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আমাদের জেনেটিক ফ্যাক্টর। যে যখনই আমি এরকম পেশেন্ট পাচ্ছি আমাকে সবার আগে কি করতে হবে, বোথ পার্টনারের একটা ক্যারিওটাইপিং করাতে হবে, জেনেটিক ফ্যাক্টরস কিছু আছে কিনা দেখার জন্য একটা ক্যারিওটাইপিং আমাদেরকে করাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা বলে রাখি, রিকারেন্ট প্রেগনেন্সির 50 to 60% হচ্ছে আমার এক্সপ্লেন্ড, যার কজ আমরা খুঁজে পাই, কিন্তু বাকি যে পোর্শনটা না, এটা আনএক্সপ্লেন্ড। এখন যেটা তোরা যখন বড় হবি আরো এই সাবজেক্টটা নিয়ে পড়বি, এখন এই আনএক্সপ্লেন্ড রিকারেন্ট প্রেগনেন্সি লস নিয়ে সবাইকার সব থেকে বেশি মাথা ব্যথা, কারণ সমস্ত কিছু টেস্ট করার পরেও কোনো রিজন, ডেফিনিট কোনো রিজন আমরা খুঁজে পাচ্ছি না যে কেন প্রেগনেন্সি লস হচ্ছে। আমি বলছি তাতে আমরা কি ট্রিটমেন্ট দিই আমি বলছি। আচ্ছা, ধর ওর জেনেটিক কিছু ফ্যাক্টরসে আমি গন্ডগোল পেলাম, তাহলে আমাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে পারে, ওটা ফাদারে হতে পারে, মাদারে হতে পারে, তাহলে তার অনেক প্রসেস আছে, তারপরে সে নেক্সট প্রেগনেন্সি কিভাবে নেবে, আমাদের IVF প্রসিডিওর্স আছে, ওখানে একটা PGT বলে টেস্ট হয়, ওটা তোদের জন্য অনেক উঁচু হয়ে যাচ্ছে, আমি জাস্ট বলে রাখছি। প্রি ইমপ্ল্যান্টেশন একটা জেনেটিক টেস্টিং হয়, সেটাতে এই সুবিধাটা আছে, এখন সায়েন্স এইখানে এগিয়েছে যে উই ক্যান সিলেক্ট দ্য এমব্রায়ো অ্যান্ড গিভ হার,
ঠিক আছে, তাহলে এটা একটা হলো জেনেটিক। আচ্ছা, সেকেন্ড আর কি কি হতে পারে, কিছু হরমোনাল ফ্যাক্টরস আছে, কিছু মেটাবলিক ফ্যাক্টরস আছে যেটার জন্য রেকারেন্ট প্রেগনেন্সি লস হয়। তার মধ্যে একটা থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডার হাইপো হতে পারে, হাইপার হতে পারে, আননোন, পেশেন্ট জানেই না, ধর গ্রাম থেকে এসেছে, সিমটমসও বুঝতে পারছে না, বা বাড়ির লোক এত অ্যাওয়ার নয়, খুব ইয়াং এজে বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছে না। ডায়াবেটিস হতে পারে, আনকন্ট্রোল ডায়াবেটিস, সেম, পেশেন্ট জানে না ওর ডায়াবেটিক। তাহলে আর কি কি মেটাবলিক ফ্যাক্টরস হতে পারে, পেশেন্টের পিসিওডি থেকে থাকতে পারে। পিসিওডি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা ইম্পর্টেন্ট রিজন অফ অ্যাবর্শনস। পিসিওডিতে কি হয় আমরা মোটামুটি জানি যে টাইমলি ওভুলেশন হয় না। তোরা বোধহয় পড়েছিস পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ক্লাস হয়েছে? অতদূর হয়নি, আচ্ছা ঠিক আছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বন্ধু বান্ধবদের তো শুনে থাকবি, খুব কমন। তাহলে পিসিওডির আমি জাস্ট এক লাইনে বলছি, পিসিওডির মেইন যেটা প্রবলেম, হাইপার মানে মেল হরমোন যেটা আমরা বলি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে, হাইপার অ্যান্ড্রোজেনিজম হয়, ওভুলেশনটা ইনহিবিট হয়। দো ওভুলেশন হচ্ছে, পেশেন্ট গেট প্রেগনেন্ট, কিন্তু ওভাম কোয়ালিটি এত খারাপ হয় যে দের ইজ হায়ার চান্সেস অফ অ্যাবর্শন। তাহলে পিসিওডি একটা ফ্যাক্টর, ঠিক আছে, এগুলো আমার মেটাবলিক বা হরমোনাল ফ্যাক্টরস। আরেকটা খুব ইম্পর্টেন্ট সিনড্রোম তোরা পড়বি, সেটা হচ্ছে অ্যাপলা সিনড্রোম। এই যে ওপরে লেখা আছে, অ্যাপলা সিনড্রোমে কিছু ইমিউনোলজিক্যাল চেঞ্জেস হয় যেটার কারণে ব্লাড কোয়াগুলেশনে প্রবলেম হয় এবং রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়। ঠিক আছে, হ্যাঁ, অ্যাপলা সিনড্রোমে হয়। এবার অ্যাপলা সিনড্রোম আমরা অনেক সময়তেই পজিটিভ পাই, কিন্তু এটার মুশকিল হচ্ছে তোকে 3 মান্থসে আবার রিপিট করতে হবে। তাই জন্য আমরা কি করি, আমরা যখনই দেখছি এরকম পেশেন্ট আমি পাচ্ছি, আমরা তখনই প্রোফাইল্যাকটিক্যালি তাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে রাখি, ফোলিক অ্যাসিড ছাড়াও। সেটা কি, যাতে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে আমরা তাকে অ্যাসপিরিন প্রেসক্রাইব করে থাকি। হ্যাঁ, ট্রিটমেন্ট যেটা দেয় তো ট্রিটমেন্টের ডোজেই আমরা দিয়ে থাকি 150 মিলিগ্রাম। ঠিক আছে, এছাড়াও দেখবি যাদের হয়তো 4টে প্রেগনেন্সি লস বা এখন 3টে প্রেগনেন্সি লস, এভরি প্রেগনেন্সি ইজ ভ্যালুয়েবল, রাইট? তখন আমরা তাদেরকে অনেক সময় হেপারিন ইনজেকশনও দিয়ে থাকি। ঠিক আছে, এই সেম কোয়াগুলেশন ডিসঅর্ডার ভেবেই। তাহলে রেকারেন্ট প্রেগনেন্সি লস একটা হলো, সেম যেটা বললাম, এইটা তো সবাইকার কমন সেন্স। যদি এরকম পেশেন্ট পাই অবশ্যই আমি তাকে অ্যালকোহল, স্মোকিং, এগুলো। আর যেটা বলছিলাম টেরাটোজেনিসিটি, সব মেডিকেশনে থাকা পেশেন্টকে আমি তো বলতে পারি না, কিছু তো মেডিসিন আছে যেগুলো ফিটাসের উপর এফেক্ট করে, তাই তো, যেরকম ফেনিটোয়েন আছে, অনেক মেডিসিন আছে, সেগুলো আমরা চেঞ্জ করতে হবে আমাদেরকে। মেথোট্রেক্সেট আছে, এটা ওই জাস্ট একটা তোর পেয়েছিলাম, দিয়েছিলাম তোদেরকে, এত মনে রাখতে হবে না। এটা হচ্ছে যদি মনে রাখতে পারিস কি কি হয়, এটা ফার্মাতে পড়েছিস তোরা, ছোট ক্লাস আজকের, জাস্ট একটা হ্যাঁ বেসিক সেন্স তৈরি করা যে অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট বা অ্যাজ তুই একটা ডাক্তার হতে যাচ্ছিস, আচ্ছা বেস্ট অপরচুনিটি কারা পায় কাউন্সিলিং করতে, তোকে তো জিজ্ঞেস করতে পারে। সব থেকে অপরচুনিটি পায় হচ্ছে ইন্টার্নিরা, যখন ইন্টার্নশিপ করছিস তাহলে তোরা একটা অপরচুনিটি পাচ্ছিস টু গেট পোস্টেড ইন এভরি ডিপার্টমেন্ট। সবকটা ডিপার্টমেন্টেই তোরা কিছু কাপল পাচ্ছিস, সব রকমের পেশেন্ট পাচ্ছিস, তাহলে ইন্টার্নি যারা তাদের একটা অপরচুনিটি আছে পেশেন্টকে প্রি কনসেপশনাল কাউন্সিলিং করার। এছাড়া আমরা যারা অবস্টেটিশিয়ান, এছাড়াও পিডিয়াট্রিশিয়ান, ঠিক আছে,